মানুষের সুখ দুঃখের মূল অনুভূতি তার চিন্তা শক্তিতে। যে ঘটনায় আপনি প্রচণ্ড রেগে যান, সেই একই ঘটনায় কেউ কেউ হয়তো খুব স্বাভাবিক আছেন। যে কথায় আপনি খুব কষ্ট পান, অন্য কেউ হয়তো সেই একই কথাকে পাগলের প্রলাপ ভেবে বেশ স্বাভাবিক আছে। ঘটনা একই, শুধু চিন্তার ভিন্নতার কারণেই আমরা কেউ কেউ সুখী আর কেউ দুঃখী। বিজ্ঞান মতে আমাদের দুই ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অন্যটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে বরং ঘটনাকে নিয়ন্ত্রণ করা। আরও সহজভাবে বলা যায়, যে কোনো পরিস্থিতিতে উত্তেজিত বা অতি আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে। নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানে হলো আপনি ঘটনাকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে উল্টো নিজেই ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হবেন। এই ধরনের দৃষ্টিভঙ্গি মানুষের বিপদ ডেকে আনে, ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়। যে কোনো ঘটনায় আপনি চাইলে পজিটিভ ভাবনায় স্বাভাবিক থাকতে পারেন, আবার নেগেটিভ ভাবনায় খুব উত্তেজিত হয়েও পড়তে পারেন। ধরুন আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন, গিয়ে দেখতে পেলেন সেখানে খাবার সংকট হয়েছে এবং আপনি খেতে পেলেন না। ওই মুহূর্তে দেখবেন যারা খেতে পারেননি তারা খুব চিৎকার করছেন, অনুষ্ঠানের আয়োজকদের বেশ তিরস্কার ও গালমন্দ করছেন। এতে ওই মুহূর্তে আপনার মেজাজ খুব খারাপ অবস্থায় আছে। ওই খারাপ মেজাজ নিয়ে আপনি বাসায় গেলে নিশ্চিতভাবে আপনি আপনার স্ত্রী, সন্তান কিংবা পরিবারের অন্য সদস্যদের উপর ওই মেজাজের প্রভাব ফেলবেন। আপনি ঘরের সামান্য বিষয় নিয়েও ওই খারাপ মেজাজের প্রভাবে ঝগড়া বাঁধিয়ে ফেলবেন। আমাদের পরিবারগুলোতে ঝগড়ার অধিকাংশ কারণ যতটা না পারিবারিক, তার চেয়ে বেশি বাহ্যিক। অফিসে বসের ঝাড়ি খেয়ে আপনি বাসায় ফিরলেন, দেখা গেল বসের ঝাড়ির প্রতিশোধটা আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে বসিয়ে নিলেন, কিংবা আপনার সন্তানের সামান্য চিৎকারের কথা বলা নিয়েও আপনি রেগে গিয়ে তার গায়ে হাত তুললেন। এই যে জনাব, একটু থামুন, সব কিছুকে একটু পজিটিভলি নিন। পজিটিভ ভাবনা আপনাকে বস্তুগত কিছু দিতে পারুক আর না পারুক, অন্তত একটা শান্ত মেজাজ দিবে, যা দিয়ে আপনি সুখী থাকতে পারবেন। বলছিলাম বিয়ের অনুষ্ঠানের খাবার সংকটের কথা। আপনি ওই খেতে না পেরে রেগে যাওয়া পরিবর্তে ইতিবাচক চিন্তা করুন। আপনি মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে বলুন, হে বিধাতা, তোমাকে ধন্যবাদ এমন অনুষ্ঠানে আমাকে এমন পরিস্থিতিতে ফেলার জন্য। আজ যদি আমি আগে খেয়ে নিতাম তবে এখানে অন্য একজনকে না খেয়ে থাকতে হতো। এখন আমি বিধাতার কৃপায় একটা ভালো কিছু করার সুযোগ পেয়েছি, নিজে না খেয়ে অন্য কাউকে খাওয়ার সুযোগ করে দিতে পেরেছি। হয়তো এমন পরিস্থিতিতে না পড়লে এই ভালো কাজটি, অর্থাৎ নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর কাজটি কখনোই করতে পারতাম না। মনে মনে বিধাতাকে ধন্যবাদ দিন, আপনাকে দিয়ে এমন এক ঘটনায় একটা পুণ্যের কাজ করিয়ে নিলেন বলে। এই ভাবনা বা চিন্তা আপনাকে আর কিছু দিতে পারুক আর না পারুক, অন্তত মানসিক প্রশান্তি দিবে, আপনাকে রাখতে দিবে না এমন ভাবনা। গভীর রাতে হঠাৎ ফোন বাজলে আমরা দুশ্চিন্তায় ভুগি, এত রাতে না জানি কে আবার কোন বিপদে পড়লো। এই ভাবনায় আমাদের হৃদয় কম্পন বেড়ে যায়, আমরা দুশ্চিন্তায় বা ভয়ে ঘামতে থাকি, অথচ আপনি জানেনও না এটি কার কল বা কি কারণে কল আসলো। আমরা যে কোনো ঘটনায় নেগেটিভ বিষয়টি সবার আগেই ভাবি। গভীর রাতে ফোন কল কি শুধু দুঃসংবাদই দেয়? এমনও তো হতে পারে আপনার বন্ধু বা কোনো এক আত্মীয় ভালো একটি পদে চাকরি পেয়েছে বা তার উচ্চ পদে প্রমোশন হয়েছে। সেই সুসংবাদটি সারাদিন ব্যস্ততার কারণে আপনাকে দিতে না পারাই গভীর রাতে সুসংবাদটি দিচ্ছে। অথবা এমনও তো হতে পারে আপনার কোনো আত্মীয়ের দীর্ঘদিন পরে সন্তান হলো, আর খুশিতে তিনি সুসংবাদটি আপনাকে সেই সময়ে দিতেই আপনাকে এত রাতে ফোন দিল। নেগেটিভ ভাবনা আপনাকে দুশ্চিন্তায় ভোগাবে, আর পজিটিভ ভাবনা আপনার মনকে শান্ত রাখবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কেমন ভাবনা ভাববেন। নেতিবাচক চিন্তা দুশ্চিন্তার জন্ম দেয়, আর দুশ্চিন্তা হলো মানসিক ও শারীরিক রোগের জননী। ইতিবাচক চিন্তা মনকে প্রশান্ত রাখে, আর প্রশান্ত মন সুখী জীবনের অন্যতম কারণ। আপনি যেভাবে দৃষ্টিভঙ্গি রাখবেন, আপনি সেভাবেই বাঁচবেন। আপনি যদি যে কোনো ঘটনায় রিয়্যাক্ট করেন, নেগেটিভ ভাবেন, তবে আপনি খুব সহজেই ঘটনা দ্বারা প্রভাবিত হবেন এবং রেগে যাবেন, ভুল আচরণ করবেন, ব্যক্তিত্ব হারাবেন। নবীজির পথে বৃদ্ধার কাঁটা বিছিয়ে রাখার কাহিনীটি আপনাদের সকলের জানা হয়তো। এক বৃদ্ধা প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু সাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখতেন, যেন নবীজি চলার পথে কাঁটায় বিদ্ধ হয়ে কষ্ট পায়। কিন্তু নবীজি প্রতিদিন কাঁটা সরিয়ে পথ চলতেন। একদিন হঠাৎ নবীজি দেখতে পেলেন পথে কাঁটা নেই। দ্বিতীয় দিনও পথে কাঁটা নেই। নবীজি ভাবলেন বৃদ্ধার হয়তো কিছু হয়েছে। তিনি খোঁজ নিয়ে দেখলেন বৃদ্ধা অসুস্থ। এই অবস্থায় আমরা হলে কি করতাম? হয়তো খুব খুশি হতাম, বলতাম বুড়ির উচিত শিক্ষা হয়েছে। কিন্তু নবীজি তার প্রতি সমবেদনা জানালেন, তার চিকিৎসার ব্যবস্থা করলেন, বৃদ্ধা সুস্থ হয়ে উঠলেন। পরবর্তীতে নবীজির আচরণে মুগ্ধ হয়ে ওই বৃদ্ধা নবীজির ভক্ত হয়ে গেলেন। এই কাহিনীর শিক্ষা কি? নবীজি রেগে না গিয়ে
কোনো রিয়্যাক্ট না করে শুধু পজিটিভ ও প্রোঅ্যাক্টিভ ছিলেন বলেই তিনি ঘটনা দ্বারা প্রভাবিত না হয়ে বরং ঘটনাকেই প্রভাবিত করতে পেরেছিলেন। সব কিছুকে ইতিবাচকভাবে নিয়ে রিয়্যাক্ট না করে বরং প্রোঅ্যাক্টিভিটি থাকতে পারাটাই একটা বড় গুণ। পরীক্ষার রেজাল্টের তারিখ ঘনিয়ে আসলে ভালো পরীক্ষা দেওয়া শিক্ষকটিরও ভয় হৃদয় কম্পন বেড়ে যায়। কেন এই ভয় পাওয়া? এর মূল কারণ নেগেটিভ ভাবনা। ভালো পরীক্ষা দেওয়ার পরও সে ভাবছে যদি আশানুরূপ রেজাল্ট না হয় তাহলে কি হবে। এমন আগাম নেগেটিভ ভাবনা প্রতিনিয়ত আমাদের দুশ্চিন্তায় মন অস্থির করে রাখে। কোনো নিকট আত্মীয়র অপারেশন হলে আমরা মৃত্যুর ভয়ে অস্থির হয়ে উঠি, অথচ আমাদের চিন্তা করা উচিত ওই একই রোগে একই ক্লিনিকে একই ডাক্তারের চিকিৎসায় এর আগে অনেকেই সুস্থ হয়েছেন। কোনো কিছুতেই যেন আমরা পজিটিভ ভাবতে পারি না। এ কারণেই দেখা যায় রোগীর বাড়ির লোকজনও রোগী হয়ে যায়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। তাই আসুন আজ থেকে আমরা সব কিছুতে ইতিবাচক থাকবো। এই পুরো পৃথিবী বিধাতা আমাদের জন্য তৈরি করেছেন। আমরা সুখে থাকব, শান্তিতে থাকব। আমাদের মাথার উপরে ছায়ার মতো বিধাতার অশেষ কৃপা রয়েছে সবসময়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। উন্নত জীবন কিংবা উন্নত চরিত্র গড়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না। আপনার জীবন গড়ার শ্রেষ্ঠ প্রশিক্ষক আপনি কোথায় পাবেন? কোথায় খুঁজে পাবেন আপনার জীবন গড়ার শ্রেষ্ঠ প্রশিক্ষককে? কোথাও খুঁজে পাবেন না। একবার নিজের দিকে তাকান। আপনি আপনার জীবন গড়ার পৃথিবীর বিখ্যাত প্রশিক্ষক। আসুন 5 বাক্যের একটি শপথে আজ নিজের জীবন পরিবর্তন করে নিজেকে মহামূল্যবান ব্যক্তি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলি। পাঁচ বাক্যের শপথের প্রথম শপথটি হলো আমি এমন কোনো কাজ করব না যা সবার সামনে করা যায় না। দ্বিতীয় শপথটি হলো আমি এমন কোনো কথা বলবো না যা সবার সামনে বলা যায় না। আমি এমন কিছুই খাবো না যা সবার সামনে খাওয়া যায় না। আমি এমন কিছুই দেখবো না যা সবার সামনেই দেখা যায় না। আমি এমন কোনো লোকের সাথে সম্পর্ক করব না যার কথা আমি অন্যদের বলতে পারবো না। এই প্রসঙ্গে এক মুন্সির কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি বলেছিলেন, তোমরা দিনের আলোতে এমন কোনো কাজ করো না যাতে রাতের আধারে তোমাদের লুকিয়ে থাকতে হয়। তোমরা রাতের আধারেও এমন কোনো কাজ করো না যাতে দিনের আলোতে পালিয়ে বেড়াতে হয়। শুধু এই একটা কথা মেনে চলতে পারলেই আমরা হাজারটা পাপ কাজ থেকে বিরত থেকে নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। এবার আসুন আমরা 5 বাক্যের এক শপথে উন্নত জীবন গড়ার পথে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমি আমার জীবনের দীর্ঘ উপলব্ধি থেকে এই 5 বাক্যের শপথটি বিশ্বাস করে দেখলাম। এই একটি শপথই আপনার জীবনকে সঠিক পথে সন্ধান দিবে, সঠিক পথে পরিচালিত করবে। 5 বাক্যের প্রথম শপথটি নিয়ে একটু আলোচনা করি। আমি এমন কোনো কাজ করব না যা সবার সামনে করা যায় না। যেসব কাজ সবার সামনে করা যাবে না সেসব কাজ আপনি গোপনেও করবেন না। এমন একটি শপথে আপনি আপনার দিনটি শুরু করেই দেখুন না কি হয়। ম্যাজিকের মতো পাল্টে দিবে এটি আপনার জীবনকে। আপনি যদি সারাদিন এমন কোনো কাজ না করেন, অর্থাৎ অসামাজিক দুর্নীতি, ঘুষ, লেনদেন, টেন্ডারবাজি কিংবা অন্যায়মূলক কোনো কাজ না করেন, তবে নিঃসন্দেহে ওই দিনের জন্য আপনি একজন ভালো মানুষ। প্রতিটি দিন এভাবে আপনি নিজেই নিজেকে প্রমাণিত করুন ভালো মানুষ হিসেবে। একদিন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলোই আপনার সামনে অন্যায় কিছু করতে লজ্জাবোধ করবে। একজন খারাপ লোকও আপনার সামনে খারাপ কিছু করার আগে অন্তত 10 মিনিট ভাববে। শপথের দ্বিতীয় বাক্যে বলা আছে, আমি এমন কোনো কথা বলবো না যা সবার সামনে বলা যায় না। এই শপথে আপনি আপনার দিনের শুরুটা করুন আর শপথটি ভালোভাবে মেনে চলার চেষ্টা করুন। আপনি যদি কাউকে গালমন্দ না করেন, অশ্লীল ভাষায় কারোর সাথে ঝগড়া না করেন, তবে নিঃসন্দেহে কেউ আপনার ব্যবহারে কষ্ট পাবে না। যেহেতু আপনি কারোর সাথে দুর্ব্যবহার করছেন না, সুতরাং অন্য কেউ আপনার সাথে দুর্ব্যবহার করবে না। আর এভাবেই সারাটা দিন সবার সাথে আপনার একটা চমৎকার সময় অতিবাহিত হবে। এতে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে, আপনি সবার কাছে সম্মানিত হবেন। একটু খেয়াল করে দেখবেন, যদি সবসময় আপনি অশ্লীল ও অশালীন ভাষায় গালমন্দ করেন, তবে তার প্রভাব আপনার সন্তানের উপরও পড়বে। সেও ধীরে ধীরে শিখে যাবে এসব অশ্লীল শব্দের ব্যবহার। সুতরাং নিজেকে সংযত করার মানেই হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর জীবন গড়ার পথটিও সহজ করে দেওয়া। শপথের তৃতীয় বাক্যটি ছিল, আমি এমন কিছুই খাবো না যা সবার সামনে খাওয়া যায় না। আমরা প্রতিনিয়ত বন্দীদের দ্বারা খারাপ কাজে উৎসাহিত হই। আমি দামি ব্র্যান্ডের সিগারেট খাই, এটা মোটেও স্মার্টনেস নয়, এটা আপনার আভিজাত্যও নয়, বরং এটি আপনার চরিত্রের একটি নেগেটিভ দিক। অনেকে এইভাবে সিগারেটের মাধ্যমে টেনশন মুক্ত থাকা যায়, শুনে রীতিমতো অবাক হতে হয়। সিগারেট আপনার টেনশন কমায় কিভাবে?
বরং এটি তো আপনার টেনশন বাড়ায়। আপনি যখন সিগারেট হাতে ধূমপান করছেন তখন আপনাকে সজাগ থাকতে হয় কেউ দেখে ফেললো কিনা। সব সময় লুকিয়ে বা পরিচিত জনের অগোচরে এটি খেতে হয়। কোন অনুষ্ঠানে হয়তো বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলেন মদ সেবন করবেন, কিন্তু সেখানেও আপনাকে অনেক লুকোচুরির আশ্রয় নিতে হয়। সিনিয়র কেউ দেখলে কি না কি হয়, পরিচিত কারো চোখে পড়ে গেলে কি না কি হয়, আরো কত সব চিন্তা। তাহলে যে জিনিসটা আপনি বলছেন টেনশন কমাই, আমি তো দেখছি সেই জিনিসটা হাতে নেওয়ার পর থেকেই উল্টো নতুন করে টেনশন যোগ হয়। যে জিনিস খেতে হলে আপনাকে এত লুকোচুরির আশ্রয় নিতে হয়, সে জিনিস তো আর যাই হোক ভালো কোনো জিনিস হতে পারে না, সভ্য সুশীল মানুষের জীবন হতে পারে না। আমি দামি ব্র্যান্ডের সিগারেট খাই, এটা গর্বের কোনো বিষয় নাই, বরং গর্বের বিষয় হলো আমি কোনো সিগারেট বা মদ খাই না। আপনি ধূমপান মুক্ত থাকার মানে হলো আপনার পরবর্তী প্রজন্ম তথা আপনার সন্তানও ধূমপান মুক্ত থাকার পথটা তৈরি করে দেওয়া। একজন মাদকাসক্ত ব্যক্তিও চায় তার সন্তান যেন তার মতো মদ সিগারেট না খায়। একজন ধূমপায়ী মনে প্রাণে চায় তার সন্তান যেন ধূমপান মুক্ত থাকে। আপনি অন্তত একটি উদাহরণ হন আপনার বন্ধু মহলে, যেখানে সবাই ধূমপান করলেও আপনি অন্তত ধূমপান মুক্ত। শপথের চতুর্থ বাক্যটি হলো আমি এমন কিছুই দেখব না যে সবার সামনে দেখা যায় না। বর্তমান ইন্টারনেটের এই যুগে পর্নোগ্রাফি এক বিরাট মহামারীর নাম। অল্প বয়সী ছেলে মেয়েরা খুব দ্রুত বিভিন্ন সাইট থেকে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়ছে। এতে করে ব্যক্তিত্বের চরম অবনতি ঘটছে। অন্তত এটা মাথায় রাখবেন যে ছবি বা ফিল্ম আপনি আপনার পরিবারকে নিয়ে দেখতে পারবেন না, সেই ছবি বা ফিল্ম একা দেখারও কোনো মানেই হয় না, এতে ব্যক্তিত্ব কমে যায়। শপথের পঞ্চম বাক্যটি হলো আমি এমন কোনো লোকের সাথে সম্পর্ক করব না যার কথা আমি অন্যদের বলতে পারবো না। বর্তমান সময়ে জঙ্গিবাদ বহু আলোচিত একটা শব্দ। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এসব ব্যক্তিরা খুব সহজেই বিভিন্ন কলেজ ভার্সিটির শিক্ষার্থীদের আকৃষ্ট করে ফেলেন জঙ্গিবাদের মতো সন্ত্রাসবাদে। আপনি যার সাথে মিশছেন তাকে কি আপনি সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন? যদি উত্তর হয় না, তবে সেই লোকটি নিশ্চয়ই ভালো কোনো লোক নয়। কলেজ ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা খুব সহজেই ক্ষমতার আশায় কিছু সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখতে চায়, কারণ এই বয়সেই অন্যদের সামনে নিজেকে ক্ষমতাবান জহির করার একটা প্রবণতা তৈরি হয়। আর এমন প্রবণতা থেকেই ছেলেরা সন্ত্রাসীদের সাথে যোগাযোগ বাড়াতে থাকে। অথচ বড় কোনো অপরাধের পর যখন পুলিশ ইনভেস্টিগেশন হয়, তখন আপনি নিজেই আবার অস্বীকার করতে চান যে ওই লোকের সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না। তাহলে যার সাথে সম্পর্কের পরিচয়ে আপনি সবাইকে বলতে সংকোচ বোধ করবেন, তার সাথে সম্পর্ক না রাখলেই তো হয়। যে বন্ধুটি হাতে সিগারেট কিংবা অস্ত্র ধরিয়ে দেয়, সে আর যাই হোক আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। সময় থাকতেই তাদের বিদায় দিন, না হয় এরাই এক সময় আপনাকে তাদের মতো নিচে নামিয়ে আনবে। আপনি যদি নিয়মিত এই 5 বাক্যের এক শপথ নিয়ে দিন শুরু করেন, তবে প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনি নিজেকে এক নতুন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবেন। প্রতিটি কাজ করতে যাওয়ার আগে কিছু কথা ভাববেন। এই ভাবনাগুলোই আপনাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে এবং যে কোনো অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখবে। আপনি যে কোনো কাজ করার আগেই ভাববেন, আপনি যে কাজটি করছেন সেটা যদি আপনার বাবা মা দেখতেন, তবে তারা কি গর্বে মাথা উঁচু করে রাখতেন নাকি লজ্জায় মাথা নিচু করে রাখতেন? আমি যা খাচ্ছি তা দেখলে আমার বাবা মা কি স্বাভাবিক থাকতেন নাকি লজ্জায় চোখ বন্ধ করে রাখতেন? আমি যা বলছি তা শুনে কি আমার বাবা মা আনন্দে আত্মহারা হতেন নাকি লজ্জায় কানে হাত দিয়ে অপমানিত বোধ করতেন? আমি যা দেখছি যদি তা আমার বাবা মা দেখে ফেলেন, তবে কি তারাও আমার পাশে বসে দেখবেন নাকি লজ্জায় চোখ বন্ধ করে চলে যাবেন? বিশ্বাস করেন, যদি আপনি এই ভাবনাগুলো মনের মাঝে রাখতে পারেন, তবে আপনি কখনো খারাপ কিছু করতে পারবেন না। আর আপনি যদি খারাপ কিছু না করেন, তবে নিঃসন্দেহে আপনি পৃথিবীর ভালো মানুষগুলোর একজন হবেন। সবাই আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, স্নেহ করবে। আপনি হয়ে যাবেন সবার আদর্শের ব্যক্তি। আপনার মা হয়ে যাবেন একজন রত্নগর্ভ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্য বন্ধুদেরকে এগুলো শেয়ার করে দিন। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর সাথে থাকুন আমাদের। ধন্যবাদ। জীবন আপনাকে জীবিত রাখবে না, আপনি আপনাকে জীবিত রাখতে পারেন। জীবনের নানান ঘাত প্রতিঘাত আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, স্বপ্নকে ভেঙে দিবে, চলার পথ থামিয়ে দিবে, এমনকি বারবার অপমান আর ব্যর্থতায় আপনাকে আপনার চ্যালেঞ্জ থেকে দূরে সরিয়ে দিবে। কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে আপনি উঁচুট খেলেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখেন। আপনি ব্যর্থতার শেষ সীমায় পৌঁছেও সফলতা ছিনিয়ে আনার কারিগর হয়ে দেখিয়ে দিতে পারেন। আপনি ব্যর্থতাকেই ব্যর্থ করে দিতে পারেন। আপনি প্রমাণ করতে পারেন শত বাধার পরও আপনি মহামূল্যবান। আপনার শ্রেষ্ঠ দুর্যোগ কিভাবে শ্রেষ্ঠ সুযোগ তৈরি করে দিবে তা MKL বাংলা মোটিভেশনের এই পর্বে তুলে ধরবো আজকের ভিডিওতে। শুনতে থাকুন। এখন একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্রিটেনে একবার এক প্রফেসর ক্লাসে লেকচার দেওয়ার সময় পকেট থেকে 20 পাউন্ডের একটা নোট বের করে জিজ্ঞেস করলেন, কে কে এই নোটটি চাও?
পুরো ক্লাসের সবাই একসাথে হাত তুললো। এবার প্রফেসর সেই নোটটি ভাঁজ করে জিজ্ঞেস করলো, এখন কে কে এই নোটটি চাও? উত্তর সেই একই, সবাই চাই। এবার প্রফেসর নোটটা দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় নিয়ে জানতে চাইলো, এবার বলো কে কে এই নোটটা চাও? কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখনও সবাই হাত তুললো। অবশেষে প্রফেসর নোটটা মাটিতে ফেলে পা দিয়ে ঘষে ঘষে একেবার ডাস্টবিনের আবর্জনায় পরিণত করে দিয়ে বললেন, এখন এই 20 পাউন্ডের নোটটা কে কে চাও? উত্তর এবারও সেই একই, সবাই হাত তুললো। তখন প্রফেসর জিজ্ঞেস করলো, এই নোটটি এত কিছু করার পরও তোমরা প্রত্যেকে বারবার চাইলে, কেন চাইলে? একে একে সবাই উত্তর দিল। সবার সারমর্ম ছিল একটাই, এই নোটটি সুন্দর থাকলেও এটির যে মূল্য, নষ্ট হলেও এটির মূল্য একই থাকে, কারণ এর মূল্য ফিক্সড করাই আছে। তখন প্রফেসর বললেন, আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পেলে। তুমি হলে ওই 20 পাউন্ডের নোটের মতো, জীবন তোমাকে ব্যর্থ করে দিবে, নানান অঘটন তোমাকে হতাশ করতে চাইবে, কিন্তু তুমি যদি ঠিক থাকো তবে তোমার মূল্য কখনোই কমবে না। তুমি বেঁচে থাকবে, সফল হবে, এমনকি স্বপ্নগুলোও পূরণ করবে। বাস্তব জীবনে কিছু ঘটনা আপনাদের সামনে শেয়ার করি, যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন। 2009 সালে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার ইয়াহুতে জব করার 12 বছরের অভিজ্ঞতা ছিল, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরির জন্য আবেদন করলে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। এরপর তিনি নতুন আশায় টুইটারে অ্যাপ্লাই করেন, কিন্তু সেখানেও সেই একই ব্যর্থতা, রিজেক্ট করা হলো তাকে। এত ভালো ডিগ্রি, এত ভালো ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তিনি চাকরির জন্য চেষ্টা না করে ইয়াহুর প্রাক্তন ছাত্রের সাথে মিলে একটা অ্যাপ তৈরি করেন। 5 বছর আগে তাকে ফিরিয়ে দেওয়া সেই ফেসবুক কর্তৃপক্ষের কাছে $19 বিলিয়ন তিনি তার অ্যাপটি বিক্রি করেন। এই সে ব্রায়ান অ্যাক্টন কোফাইডার হিসাবে কাজ করেছেন হোয়াটসঅ্যাপে। যখন তিনি ফেসবুক থেকে রিজেক্ট হয়েছিলেন তখন তিনি বলেছিলেন, এটা একটা চমৎকার সুযোগ অসাধারণ কিছু মানুষের সাথে পরিচিত হবার, সবার জীবনে নতুন অভিযানের দিকে আমার যাত্রা শুরু হলো। তিনি যখন টুইটার থেকে রিজেক্ট হলেন তখন তিনি বলেছিলেন, কোনো ব্যাপার না, এটা খুব স্বাভাবিক বিষয়, অনেক পথ এখনো বাকি। যেখানে ছোটখাটো একটু ব্যর্থতাই আমরা সফলতার আশা ছেড়ে দিই, তখন এই ব্যক্তিটি সফলতাকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছেন। এত বড় ব্যর্থতার ভিড়েও কিভাবে আনলেন এই সফলতা? চাদর কাটি দিয়ে? নিশ্চয় না। তিনি নিজের প্রতি বিশ্বাস করেছিলেন, ব্যর্থতাকে পজিটিভলি নিয়েছিলেন বলেই আজ তিনি সফলতার সিঁড়ি বেয়ে স্বপ্নকে ধরতে পেরেছেন। আরেক নারীর গল্প বলছি, তিনি হতাশাকেই হতাশ করেছিলেন। এই নারী যে তার একমাত্র বাচ্চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চাকরির জন্য ঘুরেছিলেন। তার বিবাহিত জীবন নিয়ে তিনি এতই যন্ত্রণায় ছিলেন যে তাকে মানসিক চিকিৎসা পর্যন্ত নিতে হয়েছে। তিনি অনেক সাধনায় একটা বই লেখেন অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস, তার লেখা বইয়ের পাণ্ডুলিপি মোট 12 জন প্রকাশক ফিরিয়ে দিয়েছে। জাদুর শহর নিয়ে লেখা বই দেখে অনেকেই বিদ্রুপ ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন। এই নারী হলেন হ্যারি পটার সিরিজের শ্রেষ্ঠ জে.কে. রাউলিং, যার লেখা বইকে একসময় কেউ প্রকাশ করতে চায়নি, পরবর্তীতে তার লেখার জন্যই প্রকাশকরা লাইন ধরে। একেই বলে সফলতা। যেখানে ব্যর্থতায় এক পা বাড়াতে চাইবে তখনই সেখানে আপনার বিজয় বাসনা দ্বিগুণ করে দিতে হবে। আপনাদের মনে আছে উসাইন বোল্টের কথা, যিনি বর্তমান শ্রেষ্ঠ দৌড়বিদ হিসেবে পৃথিবীর চমক সৃষ্টি করেছেন। ক্রীড়া প্রেমীদের কাছে তিনি পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব হিসেবে পরিচিত। 5 বার স্বর্ণপদক জয়ী বিশ্ব রেকর্ড করা এই দৌড়বিদ যখন 2008-এ প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তখন নির্দিষ্ট সময়ের আগেই দৌড় শুরু করাই তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। একজন প্রতিযোগীর জন্য এটা প্রচন্ড অপমানের বিষয়। মাঠে গিয়ে পরাজিত হওয়ার চেয়েও খেলা থেকে বাদ পড়া লজ্জাজনক, কিন্তু পৃথিবীকে অবাক করে দেওয়ার তথ্যটি তিনিই সৃষ্টি করলেন। যে মাঠে তিনি অপমানিত হন তার চেয়েও বড় মাঠের বড় প্রতিযোগিতায় তিনি কিংবদন্তি হয়ে চ্যাম্পিয়ন হয়ে যান। এমন অসংখ্য উদাহরণ আছে যারা ব্যর্থতাকে সফলতায় পরিণত করে অর্জন করেছে অসাধারণ সাফল্য। ব্যর্থতাকে ব্যর্থতা হিসেবে না নিয়ে অভিজ্ঞতা হিসেবে নিলেই সেটা হয়ে যায় একটা শিক্ষার অংশ। আর শিক্ষা কখনো বিফলে যায় না, শুধু ব্যর্থতাকে স্বাভাবিক শিক্ষার অংশ হিসেবে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। জীবন যেমনই হোক, নিজের মূল্য কখনোই কমে না। যে পুড়ে যাওয়া ধাতু দেখে অলংকার বানাবে ভাবে সে হয় কারিগর, আর যে শেখে না তার কাছে সেটা পুড়ে যাওয়া ধাতু মাত্র। আপনি যখন এতিম বলে নিজেকে সফলতার অযোগ্য ভাবছেন, তখন আমি ইতিহাস থেকে আরেকটি পিতৃ পরিচয়হীন যুবকের কাহিনী নিয়ে আসলাম আপনাকে জানাতে। তার এক সময় থাকার কোনো জায়গা ছিল না, বন্ধুদের রুমের ফ্লোরে ঘুমাতেন। মানুষের ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে তিনি 5 সেন্ট করে কামাই করতেন, যেটা দিয়ে খাবার কিনতেন। প্রতি রবিবার রাতে তিনি 7 মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতেন শুধু এক বেলা ভালো খাবারের জন্য। তিনি অ্যাপেল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, স্টিভ জবসের কথা বলছি, যে তিনি এত মাইল পথ হেঁটে যেতেন শুধু বিনা পয়সায় খাবার খেতে। তিনি আজ হাজার হাজার লোকের অর্থ যোগান, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন অনেকেরই। ইতিহাসের ব্যর্থতাকে তিনি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রমাণ করে দিলেন মানুষটাই হতে পারে যা সে স্বপ্ন দেখে। আরেক যুবকের কথা বলছি। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে আরেকটি যুবকের কথা বলছি।
মধ্যবিত্ত পরিবারের জন্ম তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট। স্যাট পরীক্ষায় 1600 নম্বরের ভিতরে 1590 পান তিনি, কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান। ড্রপ আউট হওয়ার 32 বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন তিনি যে বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হন, একটা সময় এসে সেই একই বিশ্ববিদ্যালয় তাকে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। কে বলেন তো তিনি আর কেউ নন, তিনি বিল গেটস, যার নামটাই অনেক বড় মোটিভেশন। আরেকজনের কথা বলছি আপনাদের সাথে। আরেকজন বাবার সাথে মুদি দোকান করতেন। পরিবারে এতই অভাব ছিল যে স্কুল নাগাদ পড়তেই তাকে থেমে যেতে হয়েছিল। সেই ব্যক্তি একসময় হয়ে ওঠেন বিরাট বিপ্লবী নেতা। তিনি চীনের প্রতিষ্ঠিত মাং সেতু অভাবের তাড়নায় কুলিগিরি করতেন। একদিন বাসের কন্ট্রাক্টরের কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। সেই যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ট্রাক্টর হতে পারেননি। পরবর্তীতে সেই ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী, নাম জন মেজর। যে ব্যক্তিটি অল্প কিছু টাকার আশায় কাজ করতে গিয়ে বিতাড়িত হয়েছিলেন, সেই তিনি হয়ে গেলেন দেশের অর্থনীতির প্রধান হাতিয়ার। বিশ্বাস করেন, এইসব ঘটনার চাইতে পৃথিবীর আশ্চর্য ঘটনা আর কিছুই হতে পারে না। এতক্ষণ যাদের কথা বললাম তারা হলেন ইতিহাসের সেরা কিংবদন্তি, যারা দুর্যোগকে বানিয়েছেন জীবনের সেরা সুযোগ। পৃথিবীর সকল কিংবদন্তিদের জীবনেই দুর্যোগ এসেছিল, তারা শুধু সেটাকে মেনে নিয়েছিল একটা ঘটনা হিসাবে, কিন্তু তারা সেটাকেই কখনো জীবনের শেষ পরিণতি ভাবেননি। যার জীবনে যত ব্যর্থতা, তার জীবনের সফলতাটাও বিশ্বব্যাপী। আসুন আরেক কিংবদন্তির কথা শুনি। মাত্র 5 বছর বয়সে তিনি বাবাকে হারান। 16 বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়েন। 17 বছরের মাথায় মোট 4 বার চাকরি হারিয়েছিলেন। একবার নিজেকে এই অবস্থানে এনে দেখুন কেমন লাগে। যেখানে একটা চাকরি পাওয়ার যন্ত্রণায় আপনি ক্রমাগত হতাশ হচ্ছেন, সেখানে তিনি সেই সোনার হরিণ পেয়েও 4টি বার চাকরি থেকে বিতাড়িত হলেন। কাহিনী এখানেই শেষ নয়। 18 বছর বয়সে বিয়ে করে তিনি নতুন জীবনে সুখের সন্ধান করতে লাগলেন। 19 বছর বয়সে তিনি বাবা হন। সুখের একটু একটু আলো যখন তার জানালা দিয়ে প্রবেশ করছিল, ঠিক তখনই তাকে আরেক যন্ত্রণার মুখোমুখি হতে হলো। সব কষ্ট ভুলে তিনি যখন চেয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রীর সাথে জীবনের বাকি সময়টুকুই আনন্দে কাটাবেন, ঠিক সেই সময়ই অর্থাৎ 20 বছর বয়সে তার স্ত্রী তাকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় তার সাথে। তিনি আবারও একা হয়ে পড়লেন। তার জীবনে বারবার পেয়ে হারানোর যন্ত্রণাগুলোই এসেছে। না পাওয়ার চেয়েও মারাত্মক কষ্ট আর যন্ত্রণা দেয় পেয়ে হারানোর বেদনাগুলো। পরবর্তীতে তিনি নতুন জীবনের সন্ধানে সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। বেঁচে থাকার তাগিদে তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পাননি। জীবনে সবকিছু হারিয়ে এবার তিনি চাকরি নিলেন রেল লাইনের কন্ট্রাক্টর হিসাবে, কিন্তু সেখানেও সুবিধা করতে পারেননি। বেশি দিন টিকতে পারলেন না সেখানেও। অবশেষে এক ক্যাফেতে রাঁধুনির চাকরি নেন। 65 বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাওয়ার প্রথম দিন সরকারের কাছ থেকে $105 চেক পেয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল জীবন তার মূল্যহীন। আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তার একটা লিস্ট বানাতে শুরু করলেন। হঠাৎ তার কাছে মনে হলো জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে, আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন, আর তা হলো রন্ধন শিল্প। তিনি $87 ধার করলেন। সেই চেকের বিপরীতে আর কিছু মুরগি কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলোই ফ্রাই করলেন। এরপর কেন্টুস্কিতে প্রতিবেশীদের দ্বারে দিয়ে গিয়ে সেই চিকেন ফ্রাই বিক্রি করতে শুরু করলেন। পরবর্তীতে তার এই ফ্রাইড চিকেন এতই জনপ্রিয় হলো যে তাতেই জন্ম নিল KFC। 65 বছর বয়সে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। 88 বছর বয়সে এসে তিনি বিলিয়নার হয়ে গিয়েছিলেন। জীবনের সবকটি ঘটনা যখন আপনাকে আস্থা করে নিক্ষেপ করতে চাইবে, আপনাকে হতাশ করতে চাইবে, আপনি তখন শুধু নিজের বিশ্বাসটুকুই প্রাধান্য দিবেন। যে ব্যক্তিটি পদে পদে ব্যর্থতা নিয়ে বেঁচেছিলেন, সেই তিনি আজ জীবনের শেষ চেষ্টায় নিজের ছোট কাজকে বিশাল আকারে গড়ে তুলেছেন KFC হিসাবে। আজ বিভিন্ন দেশে তিনি স্মরণীয় হয়েছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসাবে। কে রাখে আজ তার এই ব্যর্থতার খবর? সবাই আপনার সফলতাকেই মনে রাখবে, ব্যর্থতাকে নয়। অতএব একটি ব্যর্থতার ঘটনাই আপনাকে কখনো পরাজিত করতে পারবে না যদি আপনি ঠিক থাকেন। মানুষ কখনোই ঘটনার কাছে পরাজিত হয় না। মানুষ পরাজিত হয় নিজের আত্মবিশ্বাসের দুর্বলতার কারণে। যে ঘটনাটি আপনার কাছে দুর্যোগ হয়ে আসলো, সেই একই ঘটনা হয়তো অন্য কারোর কাছে সুযোগের অনুপ্রেরণা হলো। ব্যর্থতাকে কখনো চরম পরিণতি না ভেবে শুধু একটি ঘটনা ভেবেই বিদায় দিন। ব্যর্থতাকে জীবনের একটা প্রশিক্ষণ হিসাবে নিন, তবেই আপনি হবেন সেরাদের সেরা। প্রতিটি দুর্যোগেই আপনার কাছে আসবে সুযোগের হাতছানি নিয়ে। এখন জীবনের হিসেবটা বেশ সহজ। আপনি চাইলেই হোঁচট খাওয়ার পর আর না উঠে প্যারালাইসিস রোগীর মতো জীবন কাটাতে পারেন, অথবা আবার উঠে দাঁড়িয়ে দৌড়ে অংশ নিয়ে হয়ে যেতে পারেন শ্রেষ্ঠ দৌড়বিদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর ডিপ্রেশনে থাকা বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিন। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে
আপনাকে সফল হওয়ার জন্য সুপারম্যান হতে হবে না, স্পাইডারম্যানও হতে হবে না, শুধু জেন্টেলম্যান হলেই চলবে। কারণ বিধাতা আপনাকে সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা দিয়ে আপনাকে অলরেডি সুপারম্যান কিংবা স্পাইডারম্যানের চেয়েও বেশি কিছু করে দিল। আমি বিশ্বাস করি আপনি ইতিহাসকে তো সেরা কিংবদন্তি। লোহার একটি সামান্য টুকরো পানিতে ভাসে না, অথচ মানুষ এমন এক কিংবদন্তি যে কিনা লোহার তৈরি বিশাল বিশাল জাহাজকে পানির সাগরে ভাসিয়ে রাখে। পৃথিবীর শ্রেষ্ঠ হিংস্র প্রাণী বাঘকে কে না ভয় পায়, অথচ মানুষই একমাত্র প্রাণী যে কিনা খাঁচায় বন্দি করে রাখছে এই বাঘকে। আর আপনিও মানুষ। যদি মাটিবিহীন ইটের কংক্রিটের উপর উদ্ভিদ জন্মাতে পারে, তবে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে কেন অসাধ্যকে সাধন করতে পারবেন না? যদি মাধ্যমিক শেষ না করা নজরুলের লেখা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হতে পারে, যার ভবিষ্যৎ অন্ধকার বলে স্কুল শিক্ষক বের করে দেয়, পরে সেই ছেলেটি যদি সূর্যকে পরাজিত করে বৈজ্ঞানিক বাতি আবিষ্কারের মধ্য দিয়ে পুরো পৃথিবীর অন্ধকার দূর করে দেয়, হয়ে এটা বিখ্যাত বিজ্ঞানী এডিসন, তবে ইতিহাসে অসত্য বলে কি আর কিছু থাকতে পারে? আপনি পৃথিবীতে এসেছেন বিধাতার দেওয়া শ্রেষ্ঠ উপহার জীবন নিয়ে, যে জীবন স্বয়ং বিধাতার হাতে দেয়া উপহার, যে জীবন হোঁচট খেতে পারে কিন্তু থেমে যাবে না। আপনি সফল হওয়া মানেই হলো বিধাতা যে আপনার শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠালো তার সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়ে যাওয়া। অতএব পৃথিবীর সবচেয়ে বড় বাধাটি আসলে আসুক, সব মানুষ যত দূরে যাওয়ার যাক, বিধাতা ঠিকই আশীর্বাদের হাত আপনার মাথার উপর রেখেছেন। কারণ আপনি তার সৃষ্টি। যেখানে স্বয়ং বিধাতাই আপনার সহায়ক, সেখানে কাকে আর আপনার এত ভয়? ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা আপনি নিজেই। আপনিই আপনার ক্যারিয়ারের শ্রেষ্ঠ স্থপতি। আপনার আজকের পরিশ্রম নির্ধারণ করে দেবে আপনার কালকের ইতিহাস কেমন হবে। জীবনে চ্যালেঞ্জ নিতে হবে। নদীতে নৌকা ভাসিয়ে দিলেই সেটা তীরে গিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে না। দুহাতে নৌকার বইটা চালালে তবেই সে গন্তব্য সন্ধান পাবে। স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্ন পূরণে চাই ইস্পাত কঠিন মনোবল। আপনি হতাশ হয়ে গেলে পৃথিবীর কোনো মোটিভেশনেই আপনাকে জাগাতে পারবে না। আর আপনি হতাশ না হলে পৃথিবীর অন্য কোনো মোটিভেশনের আপনার দরকার হবে না। চোখ বন্ধ করুন আর ভাবুন, আপনি একজন ম্যাজিস্ট্রেট। গাড়ি থেকে নামলেন, আপনার সামনে পিছনে পুলিশ গার্ড দিচ্ছে, তারা আপনাকে স্যার বলে সম্বোধন করছে। আপনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আপনাকে দেখে ওই কোটিপতি ক্ষমতাবান লোকটিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনি চোখ বন্ধ করুন আর ভাবুন, আপনি একজন পুলিশের এএসপি। যে আপনি ছোটবেলায় পুলিশ দেখলে লুকিয়ে থাকতেন, আর সে আপনি গাড়ি থেকে নামা মাত্র একজাক্ট পুলিশ আপনাকে সেলুট জানাতে 1 ঘন্টা আগ থেকে প্রস্তুত। কি সুখের অনুভূতি, তাই না? আপনি একজন সহকারী জজ। ভাবুন এবার আপনি আদালতে বসে বিচার করছেন, আর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এক সময়ের ক্ষমতাবান ব্যক্তি। এই বিচার কাজটি সম্পন্ন করছেন আপনি। আপনার রায়ের উপর নির্ভর করছে সাবেক মন্ত্রীর ভবিষ্যৎ। বিশ্বাস করুন, আমার নিজেরই গায়ের লোম সব দাঁড়িয়ে যাচ্ছে। ভাবুন আপনি একজন সম্মানিত বিসিএস ক্যাডার। আপনার একটি সাক্ষ্য ছাড়া কারোর মূল্যবান সার্টিফিকেট সত্যায়িত হচ্ছে না। এই যে কেমন এক সুখের অনুভূতি, তার কল্পনা করতেও অর্ধেকটা স্বাদ পেয়ে যায়। ভাবুন যে আপনি ছোটবেলায় 100 টাকা পেলে 10 টাকার আইসক্রিম খাওয়ার পর বাকি 90 টাকা দিয়ে কি করবেন সেই হিসাব মেলাতে পারতেন না। আর সে আপনি বাংলাদেশ ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ পেয়ে লক্ষ লক্ষ কোটি টাকার হিসাব মেলাচ্ছেন। এমন স্বপ্নই আপনাকে ঠিক পথেই প্রস্তুত নিতে সাহায্য করবে। আপনার ভাগ্যকে হাতের কয়েক ইঞ্চি রেখায় সীমাবদ্ধ করবেন না। জীবন মানে রক্ত মাংসের এক মানব সভ্যতা নয়। জীবন মানে দীর্ঘ শ্বাসের আড়ালে শুধুই বেঁচে থাকা নয়। জীবন মানে চ্যালেঞ্জ। অস্তিমিত সূর্যকে কেউ প্রণাম করে না, শান্ত সমুদ্রে কেউ নাবিক হতে পারে না। তাই আপনাকে জেগে উঠতে হবে, আপনাকে শক্তি সঞ্চয় করতে হবে এবং সঠিক পথে আপনাকে যাত্রা শুরু করতে হবে। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নিজেকে পরিপূর্ণ ও শ্রেষ্ঠ আনয়নের চাবিকাঠি। পানিকে বিশুদ্ধ করার জন্য ফিল্টার রয়েছে, কিন্তু মানুষকে বিশুদ্ধ করার কি আছে? কাপড়ের ময়লা দূর করতে আছে সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার, কিন্তু মানুষের ব্যর্থতার ময়লা দূর করতে কি আছে? কিছুই নেই। আপনি মানুষ, মানুষকে কোনো যন্ত্রই বিশুদ্ধ করতে পারে না। মানুষ সৃষ্টির সেরা জীব, সেই নিজেই নিজেকে বিশুদ্ধ করতে পারে। এখন শুধু প্রয়োজন কিছু ক্ষমতা। সম্মানিত শ্রোতা, আজকে আমি আপনাদেরকে জানাবো নিজেকে পরিপূর্ণ ও শ্রেষ্ঠত্ব আনয়নের চাবিকাঠি কি কি। তো সঙ্গে থাকুন।
সমালোচনা সহ্য করার ক্ষমতা। সমালোচক কখনো কারো ক্ষতি করতে পারে না। আমরা সাধারণত সমালোচকদের সহ্য করতে পারি না, কারণ তারা আপনার ভুলগুলো সবাইকে বলে বেড়ায়। আমরা সবাই পরিপক্ক ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। আমরা সবাই চাই আমাদের মাঝে কোনো ভুল ত্রুটি থাকবে না, কোনো অন্যায় থাকবে না। আপনার মাঝে যেসব ভুল ত্রুটি আছে তা হয়তো আপনার চোখে পড়ে না, কিন্তু আপনার মাঝেও ভুল ত্রুটি রয়েছে। আপনার কাছের মানুষগুলো আপনার ভুল ত্রুটিগুলো আপনাকে দেখিয়ে দেয় না। যদি আপনি তাতে কিছু মনে করেন এই ভেবে, তাহলে আপনার দোষগুলো আপনি কিভাবে সংশোধন করবেন? এক্ষেত্রে সমালোচকই আপনার একমাত্র ব্যক্তি যে আপনার ভুল ত্রুটি ও ভুলের হিসাব রাখে। যদিও সে অসৎ উদ্দেশ্যে কাজটি করে, কিন্তু সমালোচনার কারণেই আপনি নিজেকে ভুল থেকে, খারাপ কিছু থেকে দূরে সরিয়ে রাখেন। আপনি একটু খেয়াল করে দেখবেন, সমালোচনা তারই হয় যিনি অনেক বেশি আলোচিত হওয়ার যোগ্য। আপনার পাশের গ্রামের লোকটি সারাদিন অশ্লীল ভাষায় গালমন্দ করলেও তাকে নিয়ে 10 জন মানুষ সমালোচনা করে না। অথচ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নারী বিরোধী 2টা কথা বললেই তাকে নিয়ে টকশো হয়, পত্রিকায় লেখালেখি হয়। এর কারণ কি? এর কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার পাশের গ্রামের লোকটির চেয়ে 1000 গুণ বেশি জনপ্রিয় ও বিখ্যাত। আপনার সমালোচকের সংখ্যা তত বেশি হবে যত বেশি আপনি জনপ্রিয় আর বিখ্যাত হবেন। মনে রাখবেন, দুষ্ট ছেলেরা সেই গাছেই বেশি ডিল ছোড়ে যে গাছের ফল খুবই মিষ্টি হয়। ঝুঁকি নেওয়ার ক্ষমতা। ইংরেজিতে একটি প্রবাদ আছে, নো রিস্ক নো গেইন। ঝুঁকি সবাই নিতে পারে না। ঝুঁকি নেওয়ার জন্য সাহস ও কাজের প্রতি আন্তরিকতার দরকার হয়। যার সাহস ও কাজের প্রতি আন্তরিকতা থাকে তিনি তো এমনিতেই সফল হন। আপনি ঝুঁকি নিয়েছেন, তার মানে ওই কাজের প্রতি আপনি অনেক আন্তরিক। জীবনে যারা বড় বড় পর্যায়ে সফলতা এনেছেন তাদের অনেকেই বড় বড় ঝুঁকি নিয়েছেন। আপনি কত বড় গাছ কাটবেন সেটা নির্ভর করবে আপনি কত ধারালো কোড়াল এনেছেন তার জন্য। ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটি আপনার সঠিক কিনা তা আপনার কাজের উপরেই নির্ভর করছে। তবে মাথায় রাখবেন, একটি সঠিক সিদ্ধান্ত আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করবে, আর একটি ভুল সিদ্ধান্ত আপনার অভিজ্ঞতাকে দ্বিগুণ করে তুলবে। অতএব সিদ্ধান্ত যাই হোক তা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা। একজন মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ব্যর্থতাকে মেনে নিতে পারা। আপনি যদি ব্যর্থতার পর সিস্টেমকে দোষ দেন, সমাজকে দোষ দেন, মানুষকে দোষ দেন, তবে নিঃসন্দেহে আপনি আরো একটি ব্যর্থতার জন্ম দিবেন। পুরনো ব্যর্থতা কি নতুন ব্যর্থতার জন্ম দিবে নাকি নতুন সফলতার জন্ম দিবে, তার পুরোটাই আপনার উপর নির্ভর করে। আপনার প্রতিটি ব্যর্থতাই হতে পারে আপনার এক একটি ট্রেনিং। আর এজন্যই সম্ভবত টমাস আলভা এডিসন 10,000 বার ব্যর্থতার পর যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলেন, তখন তিনি বললেন, আমি 10,000 বার ব্যর্থ হইনি, বরং 10,000টা পথ আবিষ্কার করেছি যে পথে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা যায় না। প্রশংসা করার ক্ষমতা। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ অন্যের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন কাজ অন্যের প্রশংসা করা। নিজের সেরাটুকু খুঁজে পাওয়ার ক্ষমতা। পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন কি? গুগল, বিং নাকি পিপিলিকা? আমি মনে করি পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন গুগল নয়, বিং নয়, এমনকি বাংলার সার্চ ইঞ্জিন পিপিলিকাও নয়। পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন হলো সেই ব্যক্তি যিনি নিজের সেরাটুকু নিজেই খুঁজে পান। গুগলে আপনি সার্চ করলে পৃথিবীর সব তথ্য পাবেন, কিন্তু পাবেন না আপনার সেরা ক্ষমতার খবর, পাবেন না আপনার সক্ষমতার খবর। যে ব্যক্তি নিজের শ্রেষ্ঠত্ব বুঝতে পারে, যে ব্যক্তি নিজের সক্ষমতাটুকু বুঝতে পারে, সেই তো পৃথিবীকে জয় করতে পারে। যারা নিজের সক্ষমতার খোঁজ পেয়েছিলেন তারাই তো এভারেস্ট জয় করেছেন। অল্প শিক্ষা নিয়েও বড় বড় বিজ্ঞানী হয়েছেন। সার্কাস কিংবা চিড়িয়াখানায় আগুন লাগলে সেখানকার হাতিটি কেন আগুনে পুড়ে মারা যায় না? হাতির তো অসীম শক্তি, তাহলে সে কেন সামান্য একটা দড়ি কিংবা শিকল ছেড়ে বেরিয়ে আসতে পারে না? এর কারণ হলো জন্মের পর থেকে তাকে একটা ছোট শিকল বা দড়ি দিয়ে সেখানে বেঁধে রাখা হয়। ফলে সার্কাসের মধ্যে সে যখন বড় হতে থাকে তখন সেভাবে ওই শিকল ছেড়ারও ক্ষমতা নাই। অথচ বনের হাতি অনেক শক্তিশালী শিকল ছেড়ার ক্ষমতা রাখে। যেহেতু এই ছোট থেকেই সার্কাসের হাতিটি বন্দি অবস্থায় বড় হয়, সে জানেই না বা সে বুঝতেও পারে না তারও শক্তিশালী একটা দেহ আছে। যদি সে নিজের সক্ষমতাটুকু বুঝতে পারতো তবে সে সহজে শিকল ছেড়ে বেরিয়ে আসতে পারতো। নিজের ভুল বের করার ক্ষমতা। পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক কে? নিউটন, আইনস্টাইন নাকি টমাস আলভা এডিসন? শ্রেষ্ঠ আবিষ্কারকের শ্রেষ্ঠ আবিষ্কারটি কি? গতির সূত্র, বৈদ্যুতিক বাতি নাকি বিমান? আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক নিউটন নয়, আইনস্টাইনও নয়, এমনকি টমাস আলভা এডিসনও নয়। পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক তিনি, যিনি নিজের ভুলটি নিজে আবিষ্কার করতে পেরেছে। পৃথিবীর সেরা ব্যক্তি সে নয় যে অন্যদের ভুল বের করতে পারে, পৃথিবীর সেরা ব্যক্তি সে যে নিজের ভুলটি সবার আগে বের করতে পারে। আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ভুলগুলো আবিষ্কার করতে পারছেন না। ভুল করা লজ্জার কিছু নয়, ভুল তো সেই করবে যে কাজে হাত দিবে, যার কাজের প্রতি আগ্রহই নাই।
তার জীবনে না আছে ভুল, না আছে শুদ্ধ। সহজ ভাষায় সে একজন অলস। মানুষ মাত্রই ভুল করে। আপনি ভুল করছেন, তার মানে আপনি একজন মানুষ। আর আপনি যদি আপনার ভুল স্বীকার করতে পারেন, তবে আপনি হবেন মহামানুষ। ভুল স্বীকার করতে পারাটা মানুষের অনেক বড় গুণ। কেন আপনি ভুল স্বীকার করবেন? কেন আপনি নিজের ভুল নিজে আবিষ্কার করবেন? আপনি যদি নিজের ভুলটি নিজেই আবিষ্কার করতে পারেন এবং ভুল স্বীকার করতে পারেন, তবে নিঃসন্দেহে আপনি বিনয়ী, নম্র, ভদ্র ও একজন সুশীল, সুন্দর মনের মানুষ হিসাবে সবার মনেই ঠাঁই পাবেন। অহংকারী ব্যক্তির প্রাপ্তি বলতে শুধু নিজের মিথ্যা আত্মতৃপ্তিটুকুই থাকে, কিন্তু একজন বিনয়ী মানুষ সবার মনেই স্থান পায়। আপনি যদি নিজের ভুলটুকু বের করতে না পারেন, তবে তা আর সংশোধনের সুযোগ পাবেন না। আর যদি ভুল সংশোধন করতে না পারেন, তবে সারা জীবন আপনাকে ভুলগুলো নিয়েই বসবাস করতে হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন ভুলগুলো নিয়েই বসবাস করবেন, নাকি ভুল সংশোধন করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন? মনে রাখবেন, ইউর লাস্ট মিস্টেক ইজ ইউর বেস্ট টিচার।